হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ক্লাসটি হবে জিওগ্রাফি থেকে। জিওগ্রাফির যে সোলার সিস্টেম রয়েছে বা সৌরজগৎ রয়েছে সেখান থেকে আজকের ক্লাসটি হবে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা এখান থেকে যা জানবো, এই যে সৌরজগৎ বা সৌরজগতও এ হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ডের অংশ বা ইংরেজিতে বলে ইউনিভার্সের অংশ। তো এই যে ইউনিভার্স নিয়ে যে পড়াশোনা করা বা অধ্যয়ন বা স্টাডি, তাকে বলা হয় কসমোলজি। এটা কিন্তু অনেক পরীক্ষাতেই এসেছে যে কসমোলজি কি না, ইউনিভার্স নিয়ে যে স্টাডি হয় সেটাই হচ্ছে কসমোলজি। তো যাই হোক, এরপরে দেখো আমাদের এই যে সৌরজগৎ, এই সৌরজগৎ হচ্ছে একটি গ্যালাক্সির অন্তর্গত। তো আমাদের সৌরজগৎ এবং আমাদের যে পৃথিবী, এটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির কিন্তু অন্তর্গত। বা এভাবে প্রশ্ন আসে যে আমাদের যে আর্থ তা কোন গ্যালাক্সির অন্তর্গত, তো অ্যান্সার হয়ে যাবে মিল্কি ওয়ে। তো গ্যালাক্সি হচ্ছে অনেক অনেক কোটি কোটি নক্ষত্র, তারপরে তোমার যে ক্লাউড মানে যে আমাদের মেঘ রয়েছে, বিভিন্ন গ্যাস রয়েছে, তার সমষ্টি একটি। তো এটা হচ্ছে গ্যালাক্সি। তো আমাদের এই যে সৌরজগৎ একটি মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত। আর এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে কাছের গ্যালাক্সি বা নিয়ারেস্ট যদি আরও কোনো গ্যালাক্সি বলা হয় তো সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে নিয়ারেস্ট বা কাছের গ্যালাক্সি কি, তাহলে সেটা হয়ে যাবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আসি আমাদের সৌরজগৎ সম্বন্ধে বা সোলার সিস্টেম সম্বন্ধে। তো আমাদের এই যে সৌরজগৎ রয়েছে, এখানে সূর্যকে কেন্দ্র করে মোট 8টি গ্রহ কিন্তু সেই সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে চলেছে। তো এই গ্রহগুলো নিয়ে আমরা আজকে পড়ব এবং তার সাথে সূর্য নিয়ে আমরা কিছু পড়ব। তো এই যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলোর নিজস্ব কোনো কিন্তু আলো নেই। সূর্য হচ্ছে একটি নক্ষত্র। সূর্যের আলোতে এই গ্রহগুলো আলোকিত হয়। তো এই সূর্যের মূলত প্রধানত দুটো এখানে কম মৌল থাকে। একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। সূর্যের 71% হাইড্রোজেন থাকে এবং 26% হিলিয়াম থাকে। তো প্রধান যদি উপাদান বলে সূর্যের, তাহলে হয়ে যাবে আমাদের হাইড্রোজেন এবং হিলিয়াম। এই দুটোই হচ্ছে সূর্যের প্রধান উপাদান। এছাড়াও আরও কিছু গ্যাস ম্যাস থাকে, কিন্তু প্রধান উপাদান হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। এবং সূর্য কিন্তু বিয়োজিত হয়ে চলেছে, মানে সূর্য থেকে বিভিন্ন রশ্মিগুলো নির্গত হচ্ছে, ফলে সূর্য কিন্তু ক্ষয় হচ্ছে সূর্যের। তো সূর্য থেকে মূলত এটাই আসে যে কোন দুটো প্রধান উপাদান সূর্যের মধ্যে কোন দুটো প্রধান উপাদান থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। এরপর আমরা যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো নিয়ে চলে আসবো। প্রথমত, দূরত্ব অনুযায়ী সূর্যের সবথেকে কাছের গ্রহ হলো বুধ গ্রহ বা ইংরেজিতে মার্কারি। তো এই মার্কারি হচ্ছে আবার যতগুলো গ্রহ রয়েছে তাদের মধ্যে সবথেকে ছোট গ্রহ আর সূর্যের সবথেকে কাছের গ্রহ। এরপর আসে দ্বিতীয় সূর্যের সবথেকে কাছের গ্রহ বা নিকটের গ্রহ, সেটা হচ্ছে শুক্র বা ইংরেজিতে বলে ভেনাস। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে, যেমন এই শুক্র গ্রহ হলো আবার পৃথিবীর মতোই, মানে শেপ আকৃতি এবং আকার আকৃতিতে পৃথিবীর মতোই, যার জন্য শুক্র গ্রহকে কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ বা আর্থ টুইন বলা হয়। এছাড়া যতগুলো গ্রহ রয়েছে সৌরজগতে, তার মধ্যে সবথেকে হটেস্ট বা সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে কিন্তু আমাদের এই শুক্র গ্রহ। এর সাথে শুক্র গ্রহকে মর্নিং স্টার বা ইভিনিং স্টারও কিন্তু বলা হয়। এই জন্য দেখবে সন্ধেবেলায় আমরা কিন্তু শুকতারা দেখতে পাই, সেই শুকতারা হচ্ছে আসলে শুক্র গ্রহ। এরপরে দেখো, আমাদের যদি বলে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কি, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে পৃথিবীর সব থেকে কাছে অবস্থিত গ্রহ হচ্ছে এই আমাদের শুক্র গ্রহ। এছাড়াও আমাদের এই যে বিভিন্ন যে গ্রহগুলো রয়েছে সেগুলো তাদের নিজেদের অক্ষের উপর কিন্তু নির্দিষ্ট একটি হারে পাক খাচ্ছে, মানে ঘুরছে। তো যে গ্রহগুলো রয়েছে এর মধ্যে একমাত্র এই শুক্র গ্রহ এবং ইউরেনাস, এই দুটো গ্রহ এরা কিন্তু পূর্ব থেকে পশ্চিমের দিকে পাক খাচ্ছে। বাকি যে সমস্ত গ্রহগুলো রয়েছে এরা কিন্তু পশ্চিম থেকে পূর্বের দিকে নিজের অক্ষের চারপাশে কিন্তু পাক খায়। এটিও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা একমাত্র শুক্র এবং ইউরেনাস যারা ইস্ট টু ওয়েস্ট মানে পূর্ব থেকে পশ্চিম দিকে রোটেট করছে। এরপর চলে আসি আমাদের পৃথিবী নিয়ে। তো প্রথমত জেনে রাখতে হবে যে পৃথিবীকে বলা হয় ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ, কেননা একে মহাকাশ থেকে নীল রঙের দেখতে লাগে। তো এরপরে দেখো, আমাদের এই যে পৃথিবী এর নিজের অ্যাক্সিস বা অক্ষের ওপর 23.5 ডিগ্রি কোণ করে কিন্তু হেলে রয়েছে, এবং এই 23.5 ডিগ্রি কোণ করে হেলে থাকার
সাথেই এ কিন্তু পশ্চিম থেকে পূর্বের দিকে নিজের অক্ষের চারপাশে কিন্তু রোটেট করছে বা পাক খাচ্ছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমাদের এই যে পৃথিবী নিজের অক্ষের চারপাশে একবার পূর্ণ প্রদক্ষিণের সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই জন্য 24 ঘন্টায় আমাদের একবার দিন হয়, একবার রাত্রি হয়। নিজের অক্ষের চারপাশে ঘোরার সাথে সাথে সূর্যের চারদিকেও পৃথিবী কিন্তু পাক খাচ্ছে। আর এই সূর্যের চারপাশে একবার পূর্ণ প্রদক্ষিণে পৃথিবীর সময় নেই 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের এক বছরের যে সময় হয় সেটা হচ্ছে 365 দিন, 365 দিনে ধরা হয়। আর যে প্রায় 6 ঘন্টা সময় বেঁচে যাচ্ছে তার জন্য প্রত্যেক 4 বছর অন্তর আমরা একবার লিপ ইয়ার ধরি। এরপরে চলে আসি উপগ্রহ নিয়ে। আমাদের পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে, সেটি হচ্ছে চাঁদ। তো এই চাঁদ মানে পৃথিবী থেকে চাঁদে যে আলো পৌঁছাতে সময় লাগে প্রায় 1 মিনিট কিছু সেকেন্ড। আর যদি বলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় নেই, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 মিনিট 20 সেকেন্ড। এরপর আমরা চলে আসি সূর্য থেকে দূরত্ব অনুযায়ী চতুর্থ গ্রহ, যার নাম হলো আমাদের রেড প্ল্যানেট যাকে আমরা বলি, বা যার নাম হলো মঙ্গল গ্রহ, ইংরেজিতে বলা হয় মার্স। তো এই মঙ্গল গ্রহকে কিন্তু রেড প্ল্যানেটও বলা হয়, কেননা একে লাল রঙের দেখতে হয়, তার জন্য একে রেড প্ল্যানেটও কিন্তু বলা হয়। এটা খেয়াল রাখবে। এর সাথে খেয়াল রাখবে যে রেড প্ল্যানেটে বা আমাদের মঙ্গল গ্রহের দুটো কিন্তু উপগ্রহ রয়েছে, একটার নাম হলো ফেবোস, একটার নাম হলো ডেমোস। এই দুটো উপগ্রহ কিন্তু মঙ্গল গ্রহে রয়েছে। আর আরেকটা জিনিস এখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ভারত প্রথম কত সালে মঙ্গল গ্রহের জন্য অভিযান পাঠিয়েছিল, মানে মঙ্গল মিশন যেটা হয়েছিল সেটা 2013 সালের 5ই নভেম্বর ভারত প্রথম এই মঙ্গল গ্রহে মঙ্গলযান কিন্তু পাঠিয়েছিল, এবং প্রথম পাঠানোতেই প্রথম চান্সেই কিন্তু ভারত সাকসেস হয়েছিল। এটাও খেয়াল রাখবে যে আমাদের যে মার্স মিশন হয়েছিল, সেই মার্স মিশন কত সালে হয়, সেটা হচ্ছে 5ই নভেম্বর 2013 সালে। তো এটাও ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসি সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পঞ্চম গ্রহ, যার নাম হচ্ছে বৃহস্পতি, ইংরেজিতে বলা হয় জুপিটার। তো আমাদের এই যে সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে, 8টি যে গ্রহ রয়েছে, তার মধ্যে সবথেকে বড় যে গ্রহ তার নাম হলো বৃহস্পতি। তো এই হচ্ছে সৌরজগতের সবথেকে বড় গ্রহ। মনে রাখবে এর মধ্যে অনেকগুলো এখনো পর্যন্ত উপগ্রহ পাওয়া গেছে, খোঁজ পাওয়া গেছে। তো এর মধ্যে আমাদের সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে যতগুলো উপগ্রহ রয়েছে তাদের মধ্যে সব থেকে বড় উপগ্রহ রয়েছে এই আমাদের বৃহস্পতি গ্রহের, এবং সেই উপগ্রহটির নাম হচ্ছে গ্যানিমেড। এটি কিন্তু বারবার প্রশ্ন এসেছে যে আমাদের বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহটির নাম কি, তো অ্যান্সার হয়ে যাবে গ্যানিমেড। এরপরে চলে এসো আমাদের যে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী আমাদের ষষ্ঠ গ্রহ, যেটি হচ্ছে শনি গ্রহ, বা ইংরেজিতে বলা হয় স্যাটার্ন। এই শনি গ্রহের মধ্যে 7টা রিং দেখতে পাওয়া যাবে বা বলয় দেখতে পাওয়া যায়। এখনও পর্যন্ত রিসেন্ট কিছুদিন আগেই শনি গ্রহের আরও অনেকগুলো উপগ্রহ আবিষ্কার হয়েছে, এবং এটা কিন্তু অফিসিয়াল। এবং এখনও পর্যন্ত আবিষ্কৃত হওয়া যে উপগ্রহের সংখ্যা যদি দেখা হয়, তাহলে সব থেকে বেশি উপগ্রহ কিন্তু রয়েছে শনি গ্রহের। এটা কিন্তু খেয়াল রাখবে। আর শনি গ্রহের যে আমাদের যে উপগ্রহগুলো রয়েছে তার মধ্যে টাইটান হচ্ছে সব থেকে বড় উপগ্রহ। এরপর আমরা চলে আসি সূর্য থেকে দূরত্ব অনুযায়ী আমাদের সপ্তম গ্রহে, যেটা হলো ইউরেনাস। এই ইউরেনাসকে কিন্তু বলা হয় আমাদের সবুজ গ্রহ বলা হয়, বা গ্রিনিশ প্ল্যানেটও কিন্তু বলা হয়। এরপর দেখো এই যে আমাদের ইউরেনাস, এর কিন্তু 13টি রিং দেখতে পাওয়া যায়। শনি গ্রহের যেমন 7টি রিং রয়েছে, তেমনি ইউরেনাসের এখানে কিন্তু 13টি রিং রয়েছে। এগুলোরও বিভিন্ন নাম আছে, নামগুলো ইম্পর্টেন্ট নয়। এরপরে আমাদের যে গ্রহগুলো আমি আগেই বলেছিলাম, যে এই ইউরেনাস এবং আমাদের যে শুক্র গ্রহ, এই দুটো গ্রহ কেবলমাত্র পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিজেদের অক্ষের চারিদিকে রোটেট করে বা ঘুরে। তো কেবলমাত্র ইউরেনাস এবং শুক্র গ্রহ এই দুটো পূর্ব থেকে পশ্চিমের দিকে ঘুরে, বাকি সমস্ত গ্রহ নিজের অক্ষের উপরে তারা কিন্তু পশ্চিম থেকে পূর্বর দিকে ঘুরে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে চলে আসো আমাদের যে সবার শেষ গ্রহ, বা আমাদের সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সবার শেষ গ্রহ, তার নাম হলো নেপচুন। আর এই নেপচুনকে যদি আমরা দেখি এর মাস অনুযায়ী বা এর যে ভর অনুযায়ী, তাহলে এটা সৌরজগতের চতুর্থ সব থেকে বড় গ্রহ। আর নেপচুন হচ্ছে যে দূরত্ব অনুযায়ী কিন্তু সবার শেষ গ্রহ। এরপর আমরা জেনে নেবো আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পর্কে। আমি আগেই বললাম যে দূরত্ব অনুযায়ী, সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলোর যে ক্রম, সেগুলো প্রথমে রয়েছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এখানে প্রশ্ন আসে যে সব থেকে সূর্যের কাছের গ্রহ, তাহলে অ্যান্সার হয়ে যাবে বুধ। সব থেকে দূরের গ্রহ, তাহলে অ্যান্সার হয়ে যাবে নেপচুন। এরপরে দেখো প্লুটোকে কিন্তু এখন আর গ্রহের তালিকায় ধরা হয় না, এটাও কিন্তু খেয়াল রাখবে।
এরপরে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ডেনসিটি অনুযায়ী বা ঘনত্ব অনুযায়ী যে গ্রহগুলো রয়েছে এর মধ্যে সব থেকে ঘনত্ব বেশি হচ্ছে আমাদের পৃথিবীর, আর সব থেকে কম ঘনত্বযুক্ত গ্রহ সেটা হচ্ছে শনি গ্রহ। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ঘনত্বযুক্ত গ্রহ সেটা হচ্ছে পৃথিবী, সব থেকে কম ঘনত্বযুক্ত গ্রহ সেটা হচ্ছে শনি গ্রহ। এরপর যদি আকার অনুযায়ী মানে বৃহত্তম আকার অনুযায়ী বলে বা সব থেকে বেশি মাস অনুযায়ী বলে মানে ভর অনুযায়ী বলে, তাহলে যে ক্রম সেটা হচ্ছে সবার প্রথমে রয়েছে বৃহস্পতি, তারপর রয়েছে শনি, এরপর রয়েছে ইউরেনাস, নেপচুন এবং পৃথিবী, এরপরে রয়েছে ভেনাস শুক্র গ্রহ, তারপরে মার্স মঙ্গল এবং সবার শেষ রয়েছে মার্কারি বা আমাদের বুধ গ্রহ। তাহলে পৃথিবী হচ্ছে এই ক্রমে কিন্তু পঞ্চম গ্রহ। মানে যদি তার ভর অনুযায়ী বলে তাহলে ভর অনুযায়ী পঞ্চম সবচেয়ে ভরযুক্ত গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। যদি সূর্যের চারপাশে গ্রহ আমাদের যে ভ্রমণকাল গ্রহগুলো রয়েছে সেটা যদি বলা হয় তাহলে সব থেকে কম সময় নেয় আমাদের বুধ গ্রহ এবং সব থেকে বেশি সময় নেয় সেটি হচ্ছে নেপচুন গ্রহ। পরপর যেভাবে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী ক্রম রয়েছে সেভাবেই কিন্তু সময়ও এখানে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতেও সেভাবেই সময় নেই। মানে সব থেকে কম সময় নেই বুধ এবং সব থেকে বেশি সময় নেই নেপচুন। কিন্তু এখানে প্রশ্ন আসে যে নিজের অক্ষের চারপাশে, যেহেতু প্রত্যেকটি গ্রহেই নিজের অক্ষের চারপাশেও রোটেশন করছে বা ঘুরছে, সেই দিক থেকে যদি দেখা হয় তাহলে সব থেকে নিজের অক্ষের চারপাশে একবার পূর্ণ প্রদক্ষিণে সব থেকে কম সময় নেই সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ। সব থেকে যে বড় গ্রহটি রয়েছে বৃহস্পতি, সে নিজের অক্ষের চারপাশে একবার পূর্ণ প্রদক্ষিণে সব থেকে কম সময় নেই। আর যদি বলি সব থেকে বেশি সময় কে নেই নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করার জন্য, তাহলে অ্যান্সার হয়ে যাবে ভেনাস বা শুক্র গ্রহ। এরপরে এখানে আবার একটা প্রশ্ন আসে যে কার কতগুলো উপগ্রহ রয়েছে। আমাদের পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে সেটি হচ্ছে চাঁদ, মঙ্গলের দুটো উপগ্রহ রয়েছে ফেবস এবং ডেমোস, আর এখনও পর্যন্ত সব থেকে বেশি উপগ্রহ যেগুলো আবিষ্কার সম্ভব হয়েছে সেটি রয়েছে আমাদের শনি গ্রহের। আর যদি বলে যে কোন গ্রহের কোনো উপগ্রহই নেই, তাহলে আমাদের সৌরজগতে দুটো গ্রহ রয়েছে যাদের কোনো ধরনের কোনো উপগ্রহ সেগুলো নেই, সেটা হচ্ছে একটা হচ্ছে বুধ এবং একটা হচ্ছে শুক্র। এই দুটো গ্রহের কোনো ধরনের এখনো পর্যন্ত উপগ্রহের খোঁজ কিন্তু পাওয়া যায়নি। এছাড়া আমাদের যে ইউরেনাস রয়েছে তার 27টি উপগ্রহ এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেছে এবং নেপচুনের এখনো 14টি উপগ্রহের কিন্তু খোঁজ পাওয়া গেছে। তো যাই হোক, আজকে আমরা এই যে সোলার সিস্টেম সেটি নিয়ে একটা ক্লাস আলোচনা করলাম, এটা একটা রিভিশন দিলাম। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরীক্ষাতে যাবার আগে আরেকবার ভালোভাবে রিভিশন কিন্তু করে নেবে। বিভিন্ন পরীক্ষাতে বারবার এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। তো যাই হোক, আজকের মতো ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, তোমাদেরও কিছু যদি জানার থাকে বা অন্য কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।